জাপান এবং ব্রাজিলের বিগ ম্যাচ আদৌ কি বিগ ম্যাচ? আমার কাছে অন্তত মনে হয় না। জাপানের সাথে ব্রাজিলের ম্যাচ খুব আরামসে, রিল্যাক্সে এবং খুব ফ্যান্টাসি নিয়ে ব্রাজিল আসলে ম্যাচটা জিতবে। এই যে আমার এবং আপনার এই যে জাপানের একটা প্রেশার মাথার ভিতর ঢুকছে কেন জানেন? এই যে জার্মানির ওই ভদ্রলোক অর্থনীতিবিদ ঢুকাই দিছে যে জাপান ব্রাজিলকে হারায়া তারা রাউন্ড অফ 16-তে যাবে। এই যে একটা মনস্তাত্ত্বিক প্রেশার, এই প্রেশারটাই ও দিতে চাইছিল। বাট এই প্রেশারে আমি আপনি প্রেশার নিচ্ছি, বাট কার্লো আনচেলত্তি বা ব্রাজিল টিম এগুলো নিয়ে ভাবেই না। জাপানের প্লেয়াররা, জাপানের দর্শকরা যেভাবে করে হাইপ তুলতেছে, তারা যেভাবে বকবাস কথাবার্তা বলতেছে, নিজেদেরকে অহংকারে একদম মানে সর্বোচ্চ সীমায় নিয়ে যাচ্ছে যে ব্রাজিল সে আগের ব্রাজিল নাই, এখন আমাদের একটা মৌকা, এখনই ব্রাজিলকে হারাইতে হবে, আমরা একটা চমৎকার মৌকা পাইছি, আর্জেন্টিনা ফ্রান্সই সেরা, ব্রাজিল কিছুই না, নেইমার কোন প্লেয়ার, সে আগে নেইমার নাই। চিন্তা করেন বকবাস কত প্রকার ও কি কি তারা দিচ্ছে। আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলি, জাপানের ট্যাকটিক্স সম্পর্কে ব্রাজিল জানে, বাট ব্রাজিলের ট্যাকটিক্স সম্পর্কে জাপান এখনো দুধের বাচ্চা। সিমন মেন্তেনেরো অ্যান্ড ডেভিড আনচেলত্তি জাপানকে নিয়ে অলরেডি পিএইচডি কমপ্লিট করা ব্রাজিল টিমকে এবং কার্লো আনচেলত্তিকে বোঝাই দিছে, এবং কার্লো এবং তার টিম জানে কার কি করা উচিত এবং জাপান কোন কোন জায়গায় স্ট্রং, কোন জায়গায় উইক, এ টু জেড ক্লিয়ার। লাস্ট যে 3টা ম্যাচ গ্রুপ পর্বে খেলছে জাপান, তারা সুইডেনের সাথে খেলছে, তারা খেলছে হচ্ছে নেদারল্যান্ডসের সাথে এবং তারা খেলছে হচ্ছে টিউনিশিয়ার সাথে। 3টা ম্যাচই আমি দেখছিলাম, সেটা থেকে হয়তো বা খুব একটা বেশি এক্সপিরিয়েন্স না হলেও আমি আবার আজকে 3টা ম্যাচই আমি ফুল রিপিট দেখছি। জাপান মূলত খুব ফাস্ট অ্যাটাক ফুটবল খেলে এবং সবচেয়ে শক্তি তারা কি জানেন? উইং বেস অ্যাটাক করে, তারা দূরপাল্লা শট করে, দূর থেকে বল পাইলেই শট। দেখবেন ডিবক্সের থেকে আরো অনেক দূর, অন্তত 15-20 গজ দূর থেকে তারা শট মারি দিচ্ছে। এবং এই জায়গাটায় জাপান অনেক শক্তিশালী এবং জাপান খুব কুইক পাসে খেলে, প্রচুর প্রেস করে। ব্রাজিল লাস্ট যে ম্যাচটা জাপানের সাথে খেলছিল, ওই যে ফ্যাব্রিজিও ব্রুনো যে ভুলটা করছিল, ভুলটা আসলে ফ্যাব্রিজিও ব্রুনো করে নাই, জাপানের প্রেসের কারণে সে ভুল করতে বাধ্য হয়েছে। তো এই জিনিসটা জাপান করে, যখন তারা প্রেস করবে তখন ডিফেন্ডারে ভুল করে। এই জায়গাটাই আমার একটা ঘাটকা আছে যে মার্কিনিউস এবং দানিলো যখন অ্যাটাকে, বিশেষ করে আপনার জাপানের রাইট উইঙ্গার বা লেফট উইঙ্গার যখন অ্যাটাক করবে, লেফট উইঙ্গার যখন অ্যাটাক করবে তখন রাইট ব্যাকে থাকবে হচ্ছে দানিলো। সে যখন অ্যাটাকে যাবে বা যখন আমাদের অন দ্য বল থাকবো, তখন যারা প্রেস করবে জাপান, ওই টাইমটাতে মার্কিনিউস এবং দানিলো কোনো মিস্টেক না করলে হয়েছে, ওই যে ফ্যাব্রিজিও ব্রুনোর মতো। আর জাপানের আরেকটা জিনিস, ব্রাজিলকে মিড ব্লক করলেই কাজ শেষ, তাদেরকে কাউন্টার অ্যাটাক করতে দেওয়া যাবে না। এবং বিশেষ করে গ্যাব্রিয়েল মাগালেস এবং দানিলো যদি মার্কিনিউসের দাঁড়ায় থাকে, জাপান খুব একটা স্পেস পাবে বলে মনে আমার অন্তত হয় না। এবং তারা দেখবেন 3 ব্যাক লাইনে খেলে, অর্থাৎ 5 জন মিডফিল্ডার, অর্থাৎ তারা খেলে হচ্ছে টোটাল 5 জন ডিফেন্ডারকে নিয়ে, 3 জন সেন্টার ব্যাক লাইন এবং 2টা হচ্ছে লেফট এবং রাইট ব্যাক, 5 জন। এমন না যে জাপান গোল খাচ্ছে না, জাপান নেদারল্যান্ডের কাছে গোল খাচ্ছে, সুইডেনের কাছে গোল খাচ্ছে, জাপানকে গোল দেওয়া যাবে। জাপান এমন না যে জাপান গোল খায় না, গোল দেওয়া যাবে, তবে সিস্টেমেটিক খেলতে হবে। এই ম্যাচটাতে অ্যালিসন বেকারের ডাবল রোল প্লে করতে হবে। ডাবল রোলটা কেমন? নাম্বার 1, দূর পাল্লার শট গুলো সেভের জন্য রেডি থাকতে হবে, অর্থাৎ জাপান যখন দূর থেকে শট করবে যেমনি সেমনি শট করে ফেলতে পারে, এই জন্য তাকে অন্তত রেডি থাকতে হবে, যেন অন্তত দূর পাল্লার শট গুলো সে প্রস্তুত থাকে, কাঞ্চি কুঞ্চিরা ঢুকতে পারে। আরেকটা জায়গা খুবই ক্লিয়ার যে ভিনিসিয়াস জুনিয়র অথবা রায়ান যে জোনে ফাঁকা থাকবে সেইখানে দূরপাল্লা শট করে তাদের কাছে বল, এটা লিভারপুলে আমরা দেখছি এডারসন এটা ভালো পারে, যে একদম উইং বরাবর বল পাঠিয়ে দিবে, সেখান থেকে কাউন্টার। তো এই দুটা রোল ভালো করে যদি অ্যালিসন প্রোটেক্ট করতে পারে, ডিফেন্স লাইন যদি সলিড থাকে, মিডফিল্ডে যদি ক্যাসেমিরো তার ডার্টি ওয়ার্কটা করতে পারে এবং ব্রুনো গুমারেস যে কাজটা করছে সেটা করতে পারে, জাপান হাঁপায় যাবে। এবং এই জায়গাটায় ভিনিসিয়াস জুনিয়র, রায়ান তাদের কাজটা করে, পাকেতা করবে হচ্ছে অ্যাটাকিং রোলে। এবং পাকেতা ফার্স্ট হাফে যদি আমরা একটা গোল পেয়ে যাই বা 2টা গোল পেয়ে যাই, সেকেন্ড হাফে যখন নেইমার নামবে তখন ম্যাচটা আমাদের আরো ইজি হয়ে যাবে। এর আগে যে ম্যাচটা আমরা হারছি সেখানে আমরা ফার্স্ট হাফে 2টা গোল দিয়েছি, লাস্ট সেকেন্ড হাফে কিন্তু আমরা 3টে গোল খেয়ে গেছি। সো সেইখানে আমাদের টোটাল ডিফেন্সের শেপটাই তো ছিল না,
গোলকিপার এলিসন ছিল না, সেন্টার ব্যাকে ছিল কারা, ফ্যাব্রিজিও ব্রুনো এবং বেরালদো, লেফটে ছিল হচ্ছে কার্লোস আগস্টো, রাইটে ছিল হচ্ছে আপনার কে আমার সঠিক পাবলো হেনরি। তো পুরো ডিফেন্স তো ছিল না, তো এখন তো পুরো ডিফেন্সই চেঞ্জ, গোলকিপারই চেঞ্জ। তো ওই জাপান যে ব্রাজিল খেলাইছিল সে ব্রাজিল এটা না। আর ব্রাজিল লাস্ট কয়েক মাস আগের ব্রাজিল আর আজকের ব্রাজিল, বিশ্বকাপের ব্রাজিল কিন্তু এক না, ডিফারেন্ট চেঞ্জ। এবং আর একটা বিষয় যে জাপান যত প্রেশার করুক বা বাইরে থেকে সারাউন্ডিং থেকে যত প্রেশার আসুক না কেন, আজকে আপনারা দেখছেন যে জোসে মরিনো একটা কথা বলছে, কথাটা খুবই চমৎকার এবং খুবই যৌক্তিক, যে যদি কোনো ম্যাচ খারাপ যায় তাহলে টিমের আশপাশ দিয়ে কিন্তু সাইক্লোন বয়ে যায়, বাট কার্লো আনচেলত্তি গায়ে লাগে না। তো এই যত বকবাস কথাবার্তা আস না কেন, কার্লো আনচেলত্তি কান পর্যন্ত পৌঁছায় না। আর কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যে কিনা খুব ঠান্ডা মাথার কোচ, এবং কার্লো আনচেলত্তিকে বলা হয় বস অফ নকআউট স্টেজ, অর্থাৎ নকআউটের বস কার্লো আনচেলত্তি। সো টেকনিক্যাল দিক থেকে ব্রাজিল শার্প, জাপানের কোন কোন জায়গায় শক্তি দুর্বল এবং কোথায় ঘায়েল করতে হবে কার্লো আনচেলত্তির পড়া কমপ্লিট, বিকজ কার্লো ভাই বিশ্বকাপ জিততে আসছে, চুদুর বুদুর করতে আসে নাই। সো রেডি থাকেন উদযাপন করার জন্য, এবং আমরা রাউন্ড অফ 16 যাচ্ছি। হোপফুলি ব্রাজিল খুব আরামসে জিতবে, কম পক্ষে অন্তত 2-0 বা 3-0 আমরা দেখতে পারবো। আমি চাই 2-0, কত 1-0 জিতি, গোল খাওয়া যাবে না। আমি চাই না গোল খাক, আমি চাই না ব্রাজিলের ডিফেন্সটা অন্তত এক্সপোজ হোক, 2-0 হোক, নো প্রবলেম, গোল খাওয়া যাবে না। সো আমার প্রেডিকশন ব্রাজিল 2-0 অথবা 3-0। ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হবে, কনফিডেন্টটাকে বুস্ট আপ রাখেন। হোপফুলি ব্রাজিল এই ম্যাচটা খুব আরামসে স্বাচ্ছন্দ্যে জিতবে, যেমনটা আমরা স্কটল্যান্ড, যেমনটা আমরা হচ্ছে লাস্ট খেললাম কাদের সাথে, হাইতির সাথে, আরামসে জিতবো, ডোন্ট ওয়ারি। আপনাদের মতামত জানাবেন কমেন্টস করা। আল্লাহ হাফেজ।